মানে ঠিক কাকে বললে বিএনপিকে বলা হলো, এবং সেইটা একটা যদি উনি কনভিন্সড হন সেটা একটা বিএনপির নীতি হিসেবে গৃহীত হবে ওনারই কনভিন্সড হওয়ার পর, এইটা কোনো পরিষ্কার ধারণা বাংলাদেশের অন্তত আমার নাই, আপনার আছে কিনা আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির দিক থেকে একটা জটিলতা আমরা বুঝি। জটিলতাটা হচ্ছে যে এই ছাত্রছাত্রীরা যেই কাজটা করেছে, যেটার নেতৃত্বে তারা ছিল, তাদের ব্যাপারে তারা খুব কঠোর হতে চায় না এই মুহূর্তে। অথচ তারা বুঝতে পারছে যে তাদের কার্যকলাপ, কিছু কিছু কার্যকলাপ বিএনপির নিজের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এবং এই একটা কনফ্রন্টেশনাল অবস্থা তৈরি হচ্ছে। সেই সাংঘর্ষিক পরিস্থিতি তারা যেতে চায় না। কিন্তু তার রাজনীতিটা তো নিজের পরিষ্কার করতে হবে। আগামীকাল আপনার বাড়ি, আপনি আওয়ামী লীগ করতেন, আপনার বাড়ি ভেঙে দেওয়া হবে, এইটা কি নিরন্তর ঘটনা হিসেবে বিএনপি নীতিগতভাবে অনুমোদন করে কি করে না? এইটা সরকারকে তো বকা দেওয়া যায় যে সরকার স্থির দাঁড়িয়েছিল, কোনো পক্ষ দেয় নাই কিংবা আশকারা দিয়েছে, এই কথা সত্য। সে নিজের, আমি আগেও বলছি, তার নিজের পরিষ্কার পজিশন নেওয়া দরকার, সে তারা নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে সে নির্বাচন চাইবে, এটার মধ্যে তো আমি কোনো অপরাধ দেখি না। এই কারণে যে সে নিজে কিছু সংস্কারের কথা প্রস্তাব রেখেছে। আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে 5ই অগাস্টের পূর্ব পর্যন্ত যেই সংস্কার পরিকল্পনা তাদের ছিল এবং যে কর্মসূচি মানুষের কাছে হাজির করেছে, 5ই অগাস্টের এই রক্তক্ষয়ী আপনার সংঘর্ষের মোকাবেলা করে যারা প্রাণ দিয়ে একটা নতুন পরিবেশ তৈরি করলো, সেইটা তো তাদের যে পুরনো সংস্কার কর্মসূচির সঙ্গে এইটার অ্যাওয়ার্ড হিসেবে আরও র্যাডিক্যাল কিছু প্রস্তাবনা তাদের থাকতে হবে। কিন্তু এই বিষয়ে বিএনপি কোনো পরিষ্কার করে জনগণের সামনে বলছে না। জামাতের প্রশ্নে আমি বলবো যে জামাত নিজে তো অনেক কিছু বিশ্বাস করে না, কখনো করে কখনো করে না। কখনো নারী নেতৃত্বে বিশ্বাস করে না, ফতোয়া আছে তাদের, তারপর আবার নারী নেতৃত্ব গ্রহণ করে। কখনো তারা জনগণের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, কিন্তু আবার এই কথা সহ আপনার সংবিধান হাতে নিয়ে তারা এমপি মন্ত্রী হয়। তারপরে আবার মানে তাদের তো কথাবার্তার অসঙ্গতির কোনো সীমা পরিসীমা নাই। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদেরকে অনেক বেশি করে অ্যাসার্ট করছেন। তারা মনে করছেন যে একটা এইখানে ডানপন্থী একটা সামাজিক রূপান্তর তৈরি হয়েছে, রূপান্তর ঘটেছে, সেখানে তাদের অবস্থান অনেক বেশি করে তারা সামনে নিয়ে যেতে পারবেন। এবং সেইটাকেও যারা বিরোধিতা করি আমরা ঐতিহাসিক কারণে, রাজনৈতিক দার্শনিক কারণে, তারা দেখি আওয়ামী লীগের ছেলেমেয়েরা যেভাবে গালি দিত, জামায়াতের ছেলেমেয়েরাও একই ভাষায় গালি দেয়। তো আমরা বুঝতে পারি যে আপনার এই ধর্মাশ্রয়ী রাজনীতির অন্তরালে, বুকের ভেতরে কিংবা মগজের ভেতরে তাদেরও সাংস্কৃতিক যে মান, সেটা অত্যন্ত নিম্নরুচি, ধর্মটা নাই সেখানে, এবং সেখানে ধর্মের অনুপস্থিত। হ্যাঁ, যদি আমরা ইসলামকে দেখি, ইসলামের বিভিন্ন যুগ এক এক সময়, কখনো তার যুদ্ধের কাল, কখনো তার সন্ধির কাল, সেখানে তার প্রতিপক্ষদের সঙ্গে ইসলামের নেতৃত্ব কীভাবে ব্যবহার করেছে, সেগুলোর ছিটে ফোটাও আমরা তার রুচির মধ্যে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দেখি না। তখন এইরকম একটা সব মিলিয়ে আমরা খুব ভালো নেই, এইটুকু বলতে পারি আমি, যে একটা অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, এক ধরনের সামাজিক বিহ্বলতা, এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এখানে আমাদের যেটা দরকার, সত্যিকার অর্থে নিশ্চয়তার দিশা দরকার, সংশয় দূর হওয়া দরকার, এবং ভবিষ্যৎটা অন্তত আমরা যে কয়েক বছরের ভবিষ্যৎটা দেখতে পাই কল্পনার মধ্যে, সেই কল্পনা সৃষ্টি করাটা এইখানে যারা দায়িত্ব নিয়েছেন সরকারের, তাদের দায়িত্ব, এবং যারা এই পরিবর্তনে সবচেয়ে বেশি ইতিবাচক ভূমিকা পালন করেছেন, এই যে সেদিনকার শিক্ষার্থী জনতা, তাদেরও এটা দায়িত্ব। তারা আমাদেরকে ভয় না দেখিয়ে আমাদেরকে ভরসা দেওয়ার কথা, তারা আমাদেরকে হুমকি না দিয়ে আমাদেরকে আপনার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, এগুলো বাস্তবায়নের পথ কি সে বিষয়ে সন্ধান দেওয়ার কথা। সো শেষ প্রশ্ন, আমার হাতে সময় মিনিট দুয়েক সময় আছে। আপনি কি নির্বাচন দেখেন বাংলাদেশে?
ওয়েল, এর আগের সরকারগুলো যারা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করতো তার 3 মাসের মধ্যেই একটা নির্বাচন করতে পারতো, এবং প্রথম দিকে কয়েকটা তো সেগুলো নানা বিতর্ক থাকলেও এই দেশের মানুষের কাছে সাধারণভাবে অ্যাকসেপ্টেবল ছিল। এরা সেই দিক থেকে এখনও পর্যন্ত ডিসেম্বরে করলে 6 মাসের টাইম আছে, তো 3 মাসের থেকে ডাবল সময় আছে। তো এখন থেকে যদি তারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে, তারা সেটা না, ডিসেম্বরে করলে আপনি 10 মাস সময় আছে। 10 মাস সময় আছে। তো এখন থেকে তাদের যে লক্ষ্য সেটা হয়, সেটা করতে পারবেন বলে বা করতে পারা উচিত বলে আমি মনে করি। সে অর্থে আমরা দেখি নির্বাচন। বাট যে ধরনের একটা নৈরাজ্যিক পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে এগোচ্ছে, সেই নৈরাজ্যিক পরিস্থিতিতে তারা নির্বাচন করে সম্মানজনকভাবে একটা জাতীয় দায়িত্ব পালন করে বিদায় নেবেন, সেটা তো দূরের কথা। এটা যদি অব্যাহত থাকে, ওনারা ততদিন পর্যন্ত এই পদ্ধতিতে, এই কম্পোজিশনে, এই কর্মসূচি নিয়ে ক্ষমতায় থাকতে পারবেন কিনা, সেটা নিয়ে আমার সংশয় আছে। তাহলে কি হবে? এই ধারা যদি অব্যাহত থাকে, একটা তো আপনি একটা পার্ট বললেন, তখন আরো মানুষ, আমরা একজন সাংবাদিক হিসেবে, ইতিহাসবিদ হিসেবে আপনার কাছে এটা বুঝতে চাইবে যে যারা শুনছেন যে না, পৃথিবীতে এরকম বড় বড় ঘটনার অনেক গর্ভপাত ঘটেছে এবং পেছনের দিকে চলে গেছে। এরকম ঘটনা ঘটেছে যে ইতিহাসকে সামনে নিয়ে যাবার জন্য যেই আত্মদান, রক্তক্ষয়, সেগুলি করতে গিয়ে একটা সরকারের পতন ঘটেছে ইতিবাচকভাবে। তারপরের পর্বটা ঠিক কীভাবে এগোতে হবে সেইটা না বুঝবার কারণে, কালেকটিভ কনসিয়াসনেস যেটা থাকে বা সেটা যে নেতৃত্ব, সেটা না বুঝবার কারণে ইতিহাস এগিয়ে যাওয়ার পরিবর্তে আরও পশ্চাৎগামী হয়েছে। এরকম ঘটনা পৃথিবীর বহু জায়গায় ঘটেছে। আর আপনি যদি সাম্প্রতিককালের ইতিহাসই দেখেন, এই যে সাম্প্রতিক দেখছি খুব আলোচনা হচ্ছে, সে আরব বসন্ত কিংবা তার আগে আপনার ইয়েতে, আপনার ওই বলকান এলাকার রাষ্ট্রগুলিতে যেই ধরনের পরিবর্তনগুলি সংঘটিত হয়েছিল, যে ধরনের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, সঠিক রাজনীতি এবং নেতৃত্বের অভাবে সেই আকাঙ্ক্ষার কিন্তু বাস্তবায়ন হয় নাই। বহু দেশে এখনও পর্যন্ত এক ধরনের ইনস্ট্যাবিলিটি, অস্থিতিশীলতা বিরাজ করছে। কিংবা ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পশ্চিম এশিয়ায় যে ধরনের ঘটনাগুলি ঘটেছিল, একটা অংশ মানুষ তো যে বড় বড় স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে, সেখানে একটা গণতান্ত্রিক বসন্ত দেখা যাবে আশা করেছিল, হয় নাই। এখানেই যারা নেতৃত্বে আছেন তাদের রাজনৈতিক চিন্তা, দর্শন, দক্ষতা তার এবং আন্তরিকতার উপর নির্ভর করবে। সক্রিয়তা সবচেয়ে বড় কথা। এই সরকারের আমি কোনো বিষয়ে সক্রিয়তা দেখি না। এই যে একটা নিষ্ক্রিয়তা দিয়ে, সিদ্ধান্তহীনতা দিয়ে, বিহব্বলতা দিয়ে কোনো জনগোষ্ঠী, কোনো রাষ্ট্র, কোনো সমাজ, এমনকি একটা পরিবার এগোতে পারে না।